আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ভারী বর্ষণের আধ ঘন্টা পরও রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, রাস্তায় গাড়ি বিকল হয়ে যানজট সহ নানা ভোগান্তিতে নগরবাসী। যমুনা ব্রহ্মপুত্রের পানি বেড়ে সিরাজগঞ্জ, জামালপুর, গাইবান্ধায় পরিস্থিতির অবনতি, নেত্রকোনায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ কর্মসূচি থেকে শাহবাগ মোড়ে কোটা আন্দোলনকারীদের আধা ঘন্টা সড়ক অবরোধ, আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা। এবং ঘন ঘন নীতি পরিবর্তন ও বিভিন্ন সংস্থার হস্তক্ষেপে শেয়ার বাজার এগুচ্ছে না অভিযোগ, পার্শ্ববর্তী দেশের তুলনায়ও অনেক পিছিয়ে। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাশিয়ায় বালুর ভাস্কর্য উৎসবের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মুষলধারে বৃষ্টির পর আধ ঘন্টা পেরিয়ে গেলেও রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা কমেনি। কোথাও হাঁটু, আবার কোথাও প্রায় কোমর পর্যন্ত পানিতে, চরম ভোগান্তিতে নগরবাসী। তারা বলেছেন, শুধু কথায় নয়, নগরের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন মহাপরিকল্পনা। শাকির আদনানের রিপোর্ট। মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির পর ভোর ৬টা থেকে মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক থেকে অলিগলি। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে প্রচণ্ড যানজটে চরম কষ্টে পড়েন নগরবাসী। গাড়ি স্টার্ট বন্ধ হয়েছে, সাইলেন্সারে পানি ঢুকছে। মিরপুর থেকে আসছি, তো একটা জায়গায় যেতে যাচ্ছিলাম, তো এখানে এসে অবস্থা ব্যাক করে চলে যাচ্ছে। হেঁটে আসলাম, পানি কারণে আসা যাইতেছে না, গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ির জ্যাম, ওখানে আসার জ্যাম, ভাড়া অনেক। কোনো গাড়ি পাই নাই, পানির ভিতরে হাইটাইস। মানুষ হাঁটাচলা করতে পারতেছে না, গাড়ি ঘোড়া জ্যাম লাগিয়ে রয়েছে, মানুষ চলাচল করতে পারতেছে না, খুবই দুঃখজনক ভাই। 9 বাজে আইসে দিক এখানে কি বলবো, আর কক্সবাজার বলা যায়, মিলিত কক্সবাজার। আমি বুঝি না, ডিজিটাল বাংলাদেশে যদি এরকম হয়, ঢাকা সিটির অবস্থা, এটা মেইন সড়ক, কি বলার আর কিছু নাই। আজকে মেয়র সাহেব কোথায়, এগুলো দেখে না সে। বহু যানবাহনে পানি প্রবেশ করে সড়কে বিকল হয়ে যায়। আসলে এত পরিমাণ পানি যে আমগো গাড়ি চালানোর মতন অবস্থা নাই। গাড়ি অনেক জায়গা বন্ধ হয়ে গেছে, আমি এই পর্যন্ত পানিতে ভিজে ভিজে তারপরে গাড়ি চালাই আইছি। অনেক কি করবো, মানুষও নিয়ে যাইতে পারে, আমার এই যে গাড়ি বন্ধ হয়ে গেছে। আমার তো পরে 1 ঘন্টা হয়ে গেল। এখন দেখি পানি কমলে, হয়তো পানি শুকে গেলে হয়তো স্টার্ট মিশালে আস্তে আস্তে ব্যাগে যেতে হবে, সামনে তো যাওয়া যাবে না, সামনে পানি বেশি। নগরবাসী বলছেন, কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীতে এমন জলাবদ্ধতা নতুন কোনো বিষয় নয়। এখন প্রয়োজন সুয়ারেজ ব্যবস্থাকে নতুন করে উন্নয়ন করা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক। সাপ্তাহিক ছুটির দিনে জরুরি প্রয়োজনে যারা বাইরে বেরিয়েছিলেন, টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন তারা। জলাবদ্ধতায় ছুটির দিনটি উপভোগ্য না হয়ে দুর্ভোগের কারণ হয় অনেকের কাছে। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। ছুটির সকালে নগরবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। ছিটে ফোঁটা নয়, এ যে তুমুল বৃষ্টি। টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। কোথাও হাঁটু সমান, আবার কোথাও বা কোমর সমান পানি। বিভিন্ন সড়কে গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল বিকল হয়ে যায়। কোনো কোনো রাস্তায় যাত্রীবাহী বাসের মধ্যে পানি উঠে যাওয়ায় বন্ধ রাখা হয় বাস চলাচল। যাত্রীদের ভরসার পরিবহন হয়ে দাঁড়ায় একমাত্র রিক্সা। নগরবাসী বলছেন, বিড়ম্বনা অনেক। যখন ঘুম থেকে উঠছি তখন দেখতেছি বৃষ্টি, এবং বৃষ্টি কমতেছি না। বাইরে বের হবো, 4 ঘন্টা ধরে ওয়েট করতেছি, নাস্তা করতে পারি নাই। 4 ঘন্টা ধরে ওয়েট করার পরও ভাবছি বৃষ্টি কমছে, বের হবো। বের হয়ে দেখি হল ইউনিভার্সিটি এরিয়া পুরোটা ভিজে গেছে, একদম আমার হাঁটু পর্যন্ত, হাঁটুর উপরে পানি চলে আসছে। পানি উঠে আছে। আমার বিদ্যালয়টা ওখানে কারখানা আছে, কারখানার ভিতরে সব কটা পানি ঢুকে গেছে। জরুরি কাজে বের হওয়া মানুষদের
কষ্ট করে পৌঁছাতে হয়েছে গন্তব্যে। আর অবস্থা দেখতেছেন তো ঢাকার যে কিরকম পরিস্থিতি, হুন্ডার স্টার্ট অফ হয়ে গেল, তত ভোগান্তি বেড়ে গেল। জি জি, বিভিন্ন জায়গায় পানি। সরকার কি করতেছে? এই যে রাস্তাঘাটে এরকম পানি থাকে, সরকার তো এই দিক দা ওদিক দা কাটতেছে, তাহলে রাস্তাঘাটে এত পানি কে? পানির অবস্থা খুব খারাপ, তাই না? হ্যাঁ, মানে পুরো একদম পুরা মানে অনেক ভয় পাইতেছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সকাল 6টা থেকে 9টা এই 3 ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে 60 মিলিমিটার। শনিবার বৃষ্টি কমার সম্ভাবনার কথা বলছে অধিদপ্তর। প্রত্যেক বছর বর্ষা মৌসুমে কিংবা যখন জলবদ্ধতা সৃষ্টি হয় তখনই টনক নড়ে নগর কর্তৃপক্ষের। কয়েকটি জায়গা পরিদর্শন করেন এবং আশ্বাস দেন আর কখনোই এমন জলবদ্ধতার আর সমস্যা হবে না। তারপর আবার বছর গড়িয়ে যায়, মাস গড়িয়ে যায়, আবারও বৃষ্টি, আবারও সমস্যা, আবারও ভোগান্তি। এ থেকে যেন কোনোভাবেই রেহাই পাচ্ছে না নগরবাসী। ঢাকার আজিমপুর থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল লাইভ। সিরাজগঞ্জে অব্যাহত রয়েছে যমুনার সাথে অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি। যমুনার পানি বাড়ায় জামালপুরে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বাড়ায় গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নেত্রকোনায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গত এলাকায় বানভাসী কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে, একই সাথে বাড়ছে অন্যান্য নদ নদীর পানি। নদী তীরবর্তী ও চরাঞ্চলের প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে প্রায় 10,000 হেক্টর জমির ফসল। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। জেলার 35টি ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশুখাদ্য ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। উলিয়া আমতলী সড়ক ও মাহমুদপুর মেলহন্দ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কুড়িগ্রামের পরিস্থিতি অপরিবর্তিত। 2 সপ্তাহ ধরে নিম্নাঞ্চলের 55টি ইউনিয়নের 4 শতাধিক গ্রামের প্রায় 2 লাখ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। বন্যাতে বাড়িঘর তলে গেছি, এখন গরু ছাগল রাস্তার মধ্যে বিভিন্ন অবস্থায় আছে। রাস্তার পানি বেরোর পাই না, আসি রাস্তার মধ্যে আসি, হাঁস মুরগি মরে গেছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে তিস্তা ও ব্রহ্মপুত্র বেষ্টিত সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার 165টি চরের লক্ষাধিক মানুষ পানিবন্দী। সিলেটে থেমে থেমে বৃষ্টি থাকলেও বাড়েনি নদ নদীর পানি। নেত্রকোনায় বৃষ্টি আর ঢলের কারণে সব নদ নদীর পানি বেড়েছে। সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানি উদ্বেগজনক হারে বাড়ায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টাঙ্গাইলে নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। জেলার যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। আগামীকাল দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিদের নিয়ে অনলাইন বৈঠক শেষে সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে রাজধানীর শাহবাগে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেন, সরকারকে সংবিধানের ভিত্তিতেই সংসদে আইন পাশ করে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। শিক্ষার্থীদের দাবি, কোটা সংস্কারের 1 দফা দাবিকে ভিন্ন খাতে নেওয়ার অপতৎপরতা চলছে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কোটা সংস্কারের 1 দফা দাবি ও সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল 4:30টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে 5টার দিকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা। এ সময়ে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পিছিয়ে পড়া জনগণকে আমরা মেইন কাতারে আনতে চাই, মেইন জনসাধারণের সমান করতে চাই, একটা সাম্যের সমাজ তৈরি করতে চাই। এর জন্য কোটা সংস্কারটা দরকার। এই আন্দোলনটা এখন বর্তমানে আমরা আছি আমাদের ভাইদের উপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাস্তে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা হয়েছে, যার জন্য আমরা এখানে সমাবেশ করছি। পুলিশে বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম খবরও আমাদের কাছে আছে। এক একজনের অবস্থা ভীষণই হলো আশঙ্কাজনক। এদের উপর যে পুলিশি হামলা করা হলো, পুলিশি নির্যাতন করা হলো, আমরা এর বিচার চাই। আধা ঘন্টা অবস্থানের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করা।
হাইকোর্ট একটা আংশিক রায় দিয়েছেন যে সরকার বা নির্বাহী বিভাগ চাইলেন এই কোটাকে পরিবর্তন করতে পারে। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিনেমিনি না খেলে আমাদেরকে আমাদের ভোট টেবিলে পরিচয় দিন, আমাদের এক দফা দাবি মেনে নেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে কেউ লাথি মারে তবে আমি কিন্তু বসে থাকবো না, আমি আমার অস্তিত্বের জানান অবশ্যই দেব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার দায় সরকারকে নিতে হবে বলে সতর্ক করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলো এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি। ঘন ঘন নীতি পরিবর্তন, বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ ও বিদ্যমান মার্জিন রুলস দেশের শেয়ার বাজারকে সামনে এগুতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের শেয়ার বাজার অনেক পিছিয়ে আছে। পরাগ আজিমের রিপোর্ট। ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের যোগান, বিনিয়োগ সহ নানা কারণে অর্থনীতিতে শেয়ার বাজারের অবদান অনেক, কিন্তু দেশের শেয়ার বাজারে এখনও ভালো কোম্পানির অভাব আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুশাসনের ঘাটতির কথা প্রায়ই আলোচনায় আসে। পাশাপাশি আরও কিছু বিষয় শেয়ার বাজারের উত্থানে অন্তরায় বলে মনে করছেন এই বিশ্লেষক। কদিন পরপরই একটা পলিসি শিফটিং করা হয়, যে কারণে বাজারে একটা ইম্প্যাক্ট পড়ে। মার্জিন রুলে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন এটা চেঞ্জ হয়ে যায়, আজকে বাজার পড়লে কালকে আবার ফোর্স সেল রেডি। এই একটা অবস্থার মধ্যে মার্জিন রুলটা মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে, সেটার কাজ চলছে এসিসিতে ইতিমধ্যে। এবং তার সাথে ইন্টারভেনশন, যে একটা সংস্থা আইসা বলল যে ভাই বাজারটা বেড়ে গেছে, আপনারা এইভাবে বাই করেন না, আপনারা সেল দেন, বাজারটা নর্মাল রাখেন। কেন ভাই, বাজার যেখানে যাবার সেখানে যাক না। আজকে পাকিস্তানে কিংবা ইন্ডিয়ায় যে 74-75 হাজার ইন্ডেক্স হয়েছে, সেখানে কি কোনো বাধা আছে? ওরা এগুলো দেখে না, ওরা শুধু দেখে পুঁজিবাজারে কোনো রং ডুইং হচ্ছে কিনা। শেয়ার বাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হচ্ছে বলেও জানান তিনি। এখন কিছুটা একটু টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করছে বাজার। যারা বড় বিনিয়োগকারী, 100 কোটি টাকার বিনিয়োগ আছে, 50 কোটি টাকার বিনিয়োগ আছে, হাই নেটওয়ার্থ যে সকল ব্যক্তিবর্গ, তারপরে যে সকল ইনস্টিটিউশনস, হ্যাঁ, ওনারাও মোটামুটি অ্যাক্টিভিটি শুরু করেছেন। কারণটা হইল যে ওনাদের ধরেন একটা শেয়ার এখানে কেনা আছে, তো এখন যখন 20-30 টাকার শেয়ার চলে আসছে, তো ওই 90 টাকা 100 টাকা যে অ্যাভারেজ প্রাইসটা কমায় আনতে হবে, তো সেই জন্য তারাও কিছু নিয়ে অ্যাভারেজ প্রাইস করতেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দেশের শেয়ার বাজারে টানা দরপতন শুরু হলে 2022 সালে দরপতন ঠেকাতে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। চলতি বছরের শুরুর দিকে ফ্লোর প্রাইস তুলে দিলে আবারও দরপতন শুরু হয়। 5 মাস পতনের ধারায় থাকার পর চলতি জুলাই মাসের শুরু থেকেই বাজার আবার ঘুরতে শুরু করেছে। এখন এই মার্কেটের কিসের উপর যে ভালো হচ্ছে আর কিসের উপর খারাপ হচ্ছে এটাই বুঝি না। বিনিয়োগকারীদের আস্থা সংকট কেটে গেলে শেয়ার বাজার গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি যুদ্ধের পর গাজা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
গাজার তাল আল হাওয়া শহর থেকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর সেখানকার ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে 40 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার দক্ষিণের রাফা অঞ্চলে ইসরায়েলি হামলায় 8 জন নিহত হয়েছে। এছাড়াও নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছে। যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের দাবি, যুদ্ধের পর গাজায় জাতীয় ও নির্দলীয় সরকার গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের প্রশাসনের দায়িত্ব নেবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির কাঠামো সমর্থনযোগ্য, তবে হামাসের দাবিগুলো গ্রহণযোগ্য নয়। তাই হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে। গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 38,345 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেশের 5টি সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র আজব কারখানা। এই সিনেমায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার বিভিন্ন ঘরানার গানের ঐতিহ্য। সুলতানা হিমুর রিপোর্ট। ঈদের সিনেমার আমেজের মধ্যেই প্রেক্ষাগৃহে হাজির চলচ্চিত্র আজব কারখানা। আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে এই সিনেমায়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার বিশিষ্ট অভিনেতা পরমব্রত। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী। অভিনয় করেছেন ঢাকায় শীর্ষ র্যাম্প মডেল ইমি, দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, কিতাব আলী, অর্পণ, মাইমুনা মম সহ অনেকে। শহরের লাইফ এবং গ্রামের লাইফ একসঙ্গে দেখতে পারবে এবং বিভিন্ন ধরনের সোলে, বিভিন্ন ধরনের ইমোশন এখানে প্রেজেন্ট হবে। একই ধরনের একটা ফিলিং নাই এটার মধ্যে, অনেক ধরনের ইমোশনস আছে। আমরা বারবার বলছি যে আমাদের লোকবল কম, আমাদের অর্থবল কম, ফলে আমরা খুব কম সময়ের মধ্যে আয়োজনটা করেছি। এর মধ্যে আমরা 5টা হল নিয়ে আমরা আজকে শুরু করলাম, দেখি কি দাঁড়ায়। ফলে আমাদের যদি ঢাকার বাইরে চিটং শুধু আছে, সিঙ্গেল স্ক্রিনরা যখন চাইবে তখন সেই তাদের মতো করে দেওয়া। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি স্কয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের ল্যান্ড সিনেমা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চলছে আজব কারখানা। তো আমাদের তো বিশাল ক্ষতি হয়ে যাবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার নিটল ডাটা বিশেষ সংবাদ। রাশিয়ায় ব্যতিক্রমধর্মী বার্ষিক বালুর ভাস্কর্য তৈরির উৎসব শুরু হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে এবারে 20তম উৎসব শুরু হয়। এবছরের প্রতিপাদ্য হল রাশিয়ার ভূমিতে সূর্য। এছাড়া 19 শতকের রাশিয়ান কবি আলেকজান্ডার পুশকিন এবং 13 শতকের রাশিয়ার সেনাপতি আলেকজান্ডার নেভস্কিকে উৎসর্গ করে এবারের উৎসব আয়োজন করা হয়েছে। উৎসবে রাশিয়া সহ বিভিন্ন দেশের 21 জন শিল্পী অংশ নেন, যাদের মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ও বিশ্ব চ্যাম্পিয়ন শিল্পীরাও রয়েছেন। তবে এবারের উৎসবে বড় বাধা হিসেবে বৃষ্টিকে বিবেচনা করছে আয়োজকরা। বালু দিয়ে ভাস্কর্য তৈরির উৎসবটি 12 জুলাই থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবার কৃষি সংবাদ। দেশের বিভিন্ন অঞ্চলে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। বেড়েছে সব ধরনের চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রায় সব রকম চাল প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকদের কারসাজির কারণে অস্থিতিশীল চালের বাজার। এবার প্রকৃতি সংবাদ। অনন্য জীবনধারা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্যের মিশেল মহেশখালীর রাখাইন পল্লী। নির্মল প্রকৃতির মাঝে ভিন্ন জীবনধারার অভিজ্ঞতা নিতে প্রতিনিয়তই বাড়ছে পর্যটকদের আগমন। এতে পর্যটন শিল্পের যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি সমৃদ্ধ হচ্ছে স্থানীয় অর্থনীতি। প্রিয় দর্শক, সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
মিয়ানমারের রাখাইনে চলমান সংঘর্ষে জীবন বাঁচাতে আবারও দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও সেনাবাহিনীর শতাধিক সদস্য পালিয়ে টেকনাফে এসে বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। এর মধ্যে বুধবার ও বৃহস্পতিবার মিয়ানমারের সেনাবাহিনী ও বিজিবির 119 সদস্য আশ্রয় নেয়। কয়েক মাস ধরেই মিয়ানমারের রাখাইন রাজ্যে সীমান্ত শহর মংডু টাউনশিপ দখল নিয়ে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে মিয়ানমারের সামরিক জান্তার তীব্র লড়াই চলছে। মংডু জেলার অধিকাংশ এলাকা ইতোমধ্যে আরাকান আর্মির দখলে। এখন শুধু মংডু টাউনশিপ দখলের লড়াই চলছে। সীমান্তের ওপারে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে টেকনাফের সীমান্ত এলাকা প্রকম্পিত হচ্ছে। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, সীমান্তের স্থল ও জলসীমায় বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর কবি নজরুল মঞ্চে 6 নম্বর বাঙ্গরা ইউনিয়নে পরিষদের আয়োজনে দুদিনের বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শুরু হয়েছে। আয়োজনের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মুরাদনগর 3 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। আয়োজনে আরও ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, 6 নম্বর পূর্ব বাঙ্গরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও বিশিষ্টজনেরা। ভারতের সঙ্গে করা দেশ বিরোধী সকল চুক্তি ও কোটা ব্যবস্থা বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন। জুমার নামাজের পর মিছিলে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এবার খেলার খবর।